একটা মেয়ে তাকে ফোন দেয়, আমি হালাল সম্পর্কে বিশ্বাসী। ঠাস করে চটটা দেয়, চটটা দিয়ে আবার জড়ায় ধরে। 3.5 লক্ষ টাকা আমার গোল্ড বিক্রি করে আমি তাকে দিই। কথায় কথায় বলতো ডিভোর্স দিয়ে দাও, ছুরি দিয়ে হাতটার মধ্যে পোজ দিছে। যে দেখেন, যখন একটা ছেলে এসে বলে যে আমি এতিম, সে নিজে এতিম বলেছে, তার বাবা নেই, তার মা নেই, তার পরিবার পরিজন, থাকার জায়গা কোনো কিছুই নেই তার, সে মেসে থাকতো। এবং তাকে আমি খুব ভালো যে চিনি তাও না, শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে, এটা তারই স্টেটমেন্ট, দেখে সে আমাকে বিয়ের প্রস্তাব, রত্না আপাকে বলে বিয়ের প্রস্তাব দেয়। এবং পরবর্তীতে রত্না আপা সহ যারা যারা ছিলেন আমার বিয়েতে উপস্থিত, তারা প্রত্যেকেই বলে যে ঠিক আছে, ছেলেটা ভালো। তো আমি বিধবা, আমার 38 দিনে আমার স্বামীটা পৃথিবী থেকে চলে যায়। এবং তারই সাথে আমার প্রথম বিয়ে আমি নিজেই ডিভোর্স দিই। এবং আমি নিজে ডিভোর্স দিয়ে সেখানে আমার বোনাবনি হয়নি বলে আমি সেই সংসারটা করি না। আমি আমার মেয়েকে আমি নিজেই লালন পালন করছি, ভরণ পোষণ করছি। আমার মেয়ের বয়স এখন 9 বছর। আর 38 দিনের ছেলেটাকে, এটা আল্লাহ চেয়েছেন বলেই হয়তো স্রষ্টা সেই সুখটা আমার ভাগ্যে রাখেনি, চলে গেছেন আমার স্বামী পৃথিবী থেকে। পরবর্তীতে মানে হয় না যে একটা এতিম মানুষ যখন এসে বলে বা ফোনে বলছে যে আমি আপনার 2 এতিম বাচ্চার বাবা হতে চাই, তখন আমি আমার মেয়ে জারামণিকে বললাম, মা এই ঘটনা, 9 বছর আমার মেয়ে, শি ইজ ভেরি ট্যালেন্ট। সে আমাকে বলল, আম্মু আমি তো পাপার আদর পাইছি, মা তুমি বিয়েটা করো, জায়ান ভাইয়া যদি একটু আদর পায়, কারণ আমার ছেলেটা তো 38 দিনে বাবা হারিয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু বিয়ের জন্য রাজি হওয়া। পরবর্তীতে আপনার বিয়েটা হয়, 10 লক্ষ টাকা কামিন হয় এবং 2 লক্ষ টাকা উসুল হয়। সে বিয়ের আগে অনেক কিছুই বলেছে, সে আমার 2 সন্তানের দায়িত্ব নেবে। আবারও বলছি, 2 সন্তানের দায়িত্ব নেবে। 3 দিন পরেই সে প্রথম আমাকে একটা চড় দেয়। কেন? কোনো রিজন নাই, রিজন ছাড়াই। 3 দিন পরে রিজন ছাড়া বলতে তার কাছে 2 দিন পর একটা কল আসে। তো সেই কলটা, সে যে আগে লিভ টুগেদারে ছিল সেই আপুর, তার নাম হচ্ছে শারমিন। গাড়ি দিয়ে যাচ্ছি, সে ড্রাইভ করছে, সে ড্রাইভ করবে, ড্রাইভার নেবে না। তো আমি নতুন বউ, ভাই স্বাভাবিক অর্থে ঠিক আছে, সে ড্রাইভ করুক। শাড়ি পরা পছন্দ করে, আমি শাড়ি টাড়ি পরে বের হয়েছি। একটা মেয়ে তাকে ফোন দেয়, দিয়ে বলে তুই আমার জীবনটা নষ্ট করলি, তুই তো কয়দিন আগেও আমার সাথে থেকে গেছিস, কয়দিন আগে আমার সাথে থেকে গিয়ে তুই যে বিয়ে করলি, তুই মানে খুব বাজে ভাষায়, আমি এই ভাষাগুলো নিতে পারবো না। পরে আমাকে বলে আপনার কিসের অধিকার, আপনার চেয়ে বেশি অধিকার আমার, আপনি ফোন ওকে দেন। ফোনটা আমি রিসিভ করি, ফোন ওকে দেন। পরে লাউডে দিয়ে আমি ওকে দেই। ও অক্ষুদ্ধ ভাষায় গালাগালি করে, মেয়েটা ওকে অক্ষুদ্ধ ভাষায় গালাগালি করে, দুজন গালাগালি করে ফোনটা কেটে দেয়। দ্যাট দ্য মোমেন্ট আই এম জাস্ট হোয়াটস গোয়িং অন। কারণ হচ্ছে দেখেন, আমি হালাল সম্পর্কে বিশ্বাসী। তো ওই মেয়ের সাথে যখন তর্ক বিতর্ক হয়, আমাকে বলে দেখো একটা চক্র চাচ্ছে না আমি সংসার করি। তখন আমি ভিতরে আসলে নতুন বউ তো, আমার ভেতরে একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, ভয় পেয়ে যাই, বলি না কিছু। রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি বলি যে আমার কাছে স্বীকার করতে পারো যদি ঘটনা সত্য হয়, কারণ একটা মেয়ে এইভাবে তোমাকে গালি দিল। তো আমি ভেতরে ভাইয়া জ্বলতেছিলাম। রাতে আমি তাকে জিজ্ঞেস করি যে আমার কাছে স্বীকার করতে পারো, 16 তারিখের আগের কোনো কিছু আমি কাউন্ট নিব না, তুমি স্বীকার করো। সে স্বীকার না করে ঠাস করে আমাকে একটা চড় দেয়, তুই বিশ্বাস করস না আমার কথা। পর আমি বলে দেখো আমি তুই ভাষায় অভ্যস্ত না, ডোন্ট কল মি তুই, আমি তুই ভাষাটা নিতে পারছি না, এটা আমার কাছে ইনসাল্টিং এবং গালি মনে হয়। পরে আরে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ভাষাই হচ্ছে তুই আপন, তুই বলে আপনদের। ঠাস করে চটটা দেয়, চটটা দিয়ে আবার জড়ায় ধরে। তো আমি ওটাকে কাউন্টেবল করি না, যে ইটস ওকে ফাইন। তো সেদিন থেকে তার টর্চার শুরু। সে আমার সাথে প্ল্যান করতে থাকে, সে নাটক বানাবে, সে সিনেমা বানাবে। তো আমি বলি ঠিক আছে, সিনেমা বানালে বিভিন্ন ব্র্যান্ড আছে আমার কাছে, আমি স্পন্সর এনে দিতে পারবো এবং টাকাও দিতে পারবো। শোনো, আমার যা সবই তো তোমার। শুক্রবার দিন সে নাটক বানাবে, আমি মানে এত কিছু তো ভাইয়া, মানে আমি ভেঙে বলছি। শুক্রবার দিন সে তার টাকাই লাগবে, নাটক বানাবে। ডিরেক্টর হচ্ছে শামীম ভাই,
আর্টিস্ট সব নাকি লক করতে হবে, ভেন্যু লক করতে হবে। 3.5 লক্ষ টাকা আমার গোল্ড বিক্রি করে আমি তাকে দিই। এই যে 4টা মাস যে টর্চারগুলো আমি সহ্য করছি এবং যে প্রমাণগুলো জোগাড় হয়েছে, এই প্রমাণগুলো না থাকলে আপনি, গণমাধ্যম বা আদালত কেউ কি বিশ্বাস করতো আসলেই রাসেল মিয়া এমন? সে যে আমার কাছে টাকা চাইছে, ভাই প্রতিদিন যেই লোক টাকা চায়, অলরেডি 5 লাখ 6 লাখ টাকা যেই লোক নিয়ে নিছে নাটক বানাবে, যেই লোক সিনেমা বানানোর জন্য বলে টাকা দাও টাকা দাও, সেই লোক মারধর করে যখন চলে গিয়ে সে ফোন দেয়, দিয়ে বলে ওই ভিডিওটা ভাইরাল হয়। ওই ভিডিওটা আমি ভোর রাতে আপলোড দেই, তাহাজ্জুদ পড়ে আমি ঘুমায় যাই, ফজর নামাজ পড়তে পারি না। পরবর্তীতে জোহর নামাজ পড়ে উঠি পড়ে এই বিল্ডিংয়ে নিচে থেকে সে দারোয়ান ঢুকতে দিবে না, চিল্লাচিল্লি করে, তখনই কিন্তু আমি অ্যাটেম্প নিই যে আমি সব বলে দিব। সে নিচে থেকে উঠে হেলেনা আপাকে ফোন দেওয়ায়, সে উঠে দরজা ইচ্ছা মতো ধাক্কায়, উপরতলা নিচতলা যত ফ্ল্যাট মালিক আছে সবাই ভাবে কি, তখন তো আন্দোলনের সময় ভাবে কি না কি হয়েছে, ভয় আতঙ্কিত, কিছু বলে না, বলে আমি শিবির নেতা, সে শিবির নেতা দেখে নিবে এইসব বলে সে বাসায় ঢুকে আমার মানে কাজের লোক খুলতে যায়, বলে কি আমার কাজের লোক বলে না আঙ্কেল আপনাকে দেওয়া হবে না, আপনি মারবেন, আন্টির আপনি যেমনি মারেন আপনি মারবেন, দিতে চায় না। পরে আমি গিয়ে যখন দেখি সে অনেক শাউট করছে, আমি জাস্ট শেষদাতা মানে কি বলে আপনার ইটা ফিরিয়ে মোনাজাতটা শেষ করে আমি বাসার কাপড় এবং খিমার হিজাব যেটা নামাজের পড়া, আমি দরজা খুলি সাহস করে। দরজা খোলা মাত্র আমার হাতে যে ফোন ছিল, ফোনগুলো সে নিয়ে 2টা ফোনই ভেঙে ফেলে, যেটা আমি লাইভে দেখাইছি। 2টা ফোন ভেঙে সে আমাকে ইচ্ছা মতো মারে। সেখানে আমার নিচের দারোয়ানের বউ মাঝখানে যায়, ভাই আপাকে মাইরেন না, আপার শরীরে কিছু নাই, আপনি প্রতিদিন আপাকে মারেন, এমনি আপাকে মাইরেন না। সে আমাকে ইচ্ছা মতো পিটায় হেলেনা আপাকে ফোন দেয়, দিয়ে বলে আমি আপনার কাছে নিয়ে আসতেছি, বিচার আপনি করবেন। ও কেন ভিডিও আপলোড দিল? তারপরে আমার বাবা এর মধ্যে স্ট্রোক করে, আমার বাবার ডান সাইড পুরো প্যারালাইজড হয়ে যায়, বাবা হসপিটালাইজ। আমি একমাত্র উপার্জনকারীটা, সে জানে, পুরো দুনিয়া জানে, পুরো ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সবাই জানে। আমার 2টো ভাই, আমার বাবা, আমি যেহেতু ভিকটিম, আমার পেছনে কোটি কোটি টাকা খরচ করে আমাকে বাঁচাইছে, আমার ফেস সার্জারি, আমার গলাতে এখনও বার্নের স্পট আছে, এই পেছনে আমার বাবা মা সব শেষ করেছে। এখন আমার বাবা মার অস্তিত্ব অবলম্বন আমার বাবাটা স্টক করে, আমি ব্যাংক থেকে টাকা তুলে এনে আমার হেল্পিং হ্যান্ডের কাছে দিই, সেখান থেকে যে টাকা নিয়ে আমার ভাই যায় হসপিটালে, সেটা সে দেখে। তোর বাপের পিছনে তোর টাকা খরচ করা লাগবে এত? আমি জিনিসগুলো নিতে পারি না বলেই মাইর। তারপরে আমি ডিসাইড করি যে ওর আসল রূপ আমার বের করতেই হবে। এরপরে গিয়ে আমি ওই ভিডিওটা আপলোড দিই, তারপরে আমাকে মারে। তো এই যে ট্রমা আমার ভিতরে ট্রমা দিছে, হেলেনা আপার বাসায় নিয়ে গিয়ে হেলেনা আপার সামনে কোরআন শপথ করাইছে, আমি আমার কাছের কারো সঙ্গে যোগাযোগ করতে পারবো না, কাউকে কিছু বলতে পারবো না, কোনো কথা মুখ দিয়ে বের করতে পারবো না, লাইভে কিছু বলতে পারবো না, শুধুমাত্র লাইভের প্রমোশনাল পারপাস ব্যতীত আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবো না। কথায় কথায় বলতো ডিভোর্স দিয়ে দাও, চুপচাপ, তুমিও জানবে না আমিও জানবো না, পৃথিবীর কেউ জানবে না, চুপচাপ ডিভোর্স দিয়ে দাও, তাহলে হবে কি যে মানে সমঝোতার মধ্যে তোমার ক্যারিয়ারটাও থাকবে, আমার ক্যারিয়ারটাও থাকবে, কাদা ছোড়াছুড়ি হবে না। তারপর দেখেন টর্চার লেভেল, দেখেন কি সহ্য করছি আমি। আমার এই হাতটার মধ্যে ছুরি আছে না, ছুরি দিয়ে হাতটার মধ্যে পোজ দিছে, যে দেখেন এই যে তার হিজাব দিয়ে আমি যখন চিৎকার দিছি, তার হিজাব দিয়ে আমার হাত বাঁধছে, তারপর রক্ত মেখে যাচ্ছে, এর উপরে আমারে মারছে, এর উপরে আমারে পিটায়া আমারে সেন্সলেস করে বিছানায় ফেলে দিছে। মানসিকভাবে যে ট্রমাটাইজ আমাকে করে ফেলছিল, সেখান থেকে দিন আমাকে বের করার, বিশেষ করে ও অ্যারেস্ট হওয়ার পরে আমি গতকালকে সাইকোথেরাপিস্টের কাছে কাউন্সেলিং নিয়েছি এবং আমার আশেপাশের মানুষজন আমাকে সাহস দিচ্ছে, নারীরা সাহস দিচ্ছে, লয়াররা সাহস দিচ্ছে। এরপর আমি ধীরে নিজেকে তৈরি করছি এবং আমার এক বোন খুব কাছে, টনি আপু, সে বলছে আপনি এখন রেডি হবেন, এখন গিয়ে লাইভ করবেন, আপনি আগে 2টা করতেন এখন 4টা করবেন, আপনি যদি শক্তি না পান মানসিক শারীরিক, আপনি লড়বেন কিভাবে? তো আমি ওর দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ আল্লাহ নিশ্চয়ই দিবে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আমার প্রমাণ সাক্ষ্য ভিত্তিতে আইন যা করবে সেটাই হবে এবং সেটাই দৃষ্টান্তমূলকভাবে হোক, যাতে কোনো পুরুষ কোনো নারীকে বিধবা অসহায় পেয়ে এইভাবে করে আমার মতো একটা মানে পাবলিক ফিগার হয়েও আমি যেভাবে মানে শিকার হয়েছি, ভুক্তভোগী হইলাম, নির্যাতিত হইলাম, ধৈর্য ধরলাম, কোনো নারী আমি যদি হইতে পারি তাহলে সাধারণ নারীদের সাথে কি হচ্ছে?
এর দৃষ্টান্তমূলক মানে শাস্তি হয়ে যেন পুরো দুনিয়ার বুকে এটা থাকে।